আজকে আমাদের টপিকটা কি দেখা যাচ্ছে, কি লেখা আছে? কি লেখা আছে সূচনা? হেলথ টিম। তোমাকে তো কথা বলানো ঠিক না, সরি, তোমার গলাটা ঠিক নাই, তোমাকে জিজ্ঞাসা করবো না। আচ্ছা, হেলথ টিম, এই ধারণা তো তোমাদের আছেই, তাই না? তোমরা তো অনেক সময় বিভিন্ন টিমে কাজ করছো, বন্যার সময় বা বিভিন্ন দুর্যোগের সময়। তোমরা অনেকে, সবাই না করলেও অনেকে হয়তো এরকম টিমে কাজ করছো তোমরা, আমার ধারণা আর কি। ওই যে বন্যার সময় বন্যার যে ওষুধ দেওয়া, সাহায্য দেওয়া, বা বিভিন্ন দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগ বা ম্যান মেড ডিজাস্টারের সময় আমরা বিভিন্ন টিম গঠন করি। অথবা ধরো ডায়রিয়ার প্রকোপ দেখা দিল বা কোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিল, আমরা একটা হেলথ টিম গঠন করি। এটাকে মেডিকেল টিমও বলে। পরীক্ষায় আমাদের হেলথ টিম হিসাবে আসে, শর্ট নোট আসে হেলথ টিম। মানে যেই টিম বা যে দলে স্বাস্থ্যকর্মীরা থাকবে, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা থাকবে, সেটাকে বলি আমরা হেলথ টিম। ঠিক আছে, এখন আমরা দেখি হেলথ টিমটা কি। দেখো তো, একটা ছবি দেখাচ্ছি, কি বুঝাচ্ছে ছবিটা? অনেকজন মিলে একসাথে কাজ করবে, তার আগে স্যার সব পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা একসাথে একতাবদ্ধ কাজ করছেন। এক্স্যাক্টলি, এইটা হলো আসল উত্তর। সব সব মানে পদের স্বাস্থ্যকর্মী তখন কিন্তু আর ভেদাভেদ থাকবে না। আমি ডাক্তার, আরেকজন হলো সুইপার, আরেকজন হলো, না, আমরা সবাই কিন্তু তখন একতাবদ্ধভাবে, ইউনিটি, একতাবদ্ধভাবে আমরা সেবা দিয়ে যাব। এই ছবিটা তাই মিন করতেছে হেলথ টিমে। হ্যাঁ, এটা খুব খুব একটা মানে খুব একটা ভালো ছবি আর কি। এই যে হেলথ টিম, এই আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অবস্থান করি, কিন্তু যখন হেলথ টিম তৈরি হবে, এই দেখো আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু যখন আমরা কাজ করি হাসপাতাল আর অন্যান্য কেন্দ্রে আলাদা হবে, কিন্তু যখন হেলথ টিম তৈরি হবে আমরা সব এক হয়ে যাব, তখন আর আলাদা বলে কিছু থাকবে না। প্রত্যেকে আমরা একই দলবদ্ধভাবে কাজ করব। সংজ্ঞাটা দেখে আমরা বুঝতে পারবো। খুব খুব মানে ভালো ছবি দুইটা আর কি। হেলথ টিম এটা হলো একতাবদ্ধ, এখানে আমরা সবাই এক হয়ে যাবো, তখন আলাদাভাবে কেউ থাকবে না। ক্লিনিক্যাল, সোশিয়াল, রেজিস্টার নার্স, ফার্মাসিস্ট, কমিউনিটি, সব আমরা এক ছাতার নিচে চলে আসবো, একতাবদ্ধ হয়ে কাজ করবো। এটাকে আমরা বলবো হেলথ টিম। এটা কনসেপ্ট, ধারণাটা হেলথ টিমের মানে কেন। প্র্যাকটিস অফ মডার্ন মেডিসিন has become team of many group of workers, both professional and non-professional. মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যখন আমরা চিকিৎসা দেই, যখন আমার কাছে একজন রুগী আসবে, ধরো আমি একজন মেডিসিনের বিশেষজ্ঞ, ধরো আসলে না, আমি একজন মেডিসিনের বিশেষজ্ঞ, আমি যখন আমার চেম্বারে বসবো, আমার কাছে একটা রুগী আসবে, রুগীর হলো কাশি, জ্বর ইত্যাদি সমস্যা নিয়ে, আমি তো তাকে চিকিৎসা দেওয়ার আগে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করব। আমি একটা বুকের এক্সরে করতে পাঠাই দিব, আমি কিন্তু একা পারতেছি না, আমার দলের আরেকজন সদস্য কাছে পাঠাবো, সে একটা এক্সরে করলো, একটু রক্ত পরীক্ষার জন্য পাঠাবো, আমার দলে আরেকজন সদস্য কাছে গেল, এবং আমি রুগীটাকে যে পাঠাবো, রুগী নিজে যেতে পারবে না, আমি আমার হাসপাতালে অ্যাম্বুলেন্সটা দিয়ে পাঠালাম। এই যে কাজগুলি করতেছে, তারপরে রুগীকে অ্যাম্বুলেন্সে যে ট্রলি করে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার জন্য ওয়ার্ড বয় আছে, তাহলে আমার কাজটা আমি নিজে। তারপরে রেডিওলজি ডিপার্টমেন্ট, ল্যাবরেটরি ডিপার্টমেন্ট, অ্যাম্বুলেন্স, ওয়ার্ড বয়, সবাই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে আমার চিকিৎসাটা চলবে। আমি একা একা কিন্তু দিতে পারবো না, আমার টিম ওয়ার্ক লাগবে। এই সংজ্ঞাটা আমি আবার পড়বো আলাদা। আর নিচের লাইনটা প্যারা দেয়, অক্সিলারি ইজ অ্যান এসেনশিয়াল মেম্বার অফ দ্য টিম। অক্সিলারি মানে কি? সহায়তাকারী। হ্যাঁ, it is recognized that many functions of the physician can be performed by auxiliaries given suitable training. সহায়তাকারী কর্মীদেরকে আমরা যদি সঠিক প্রশিক্ষণ দিই, অনেক সময় চিকিৎসকের অনুপস্থিতিতে তারাও অনেকগুলি কাজ সমাধান করে দিতে পারবে। এই হলো আমাদের সংজ্ঞা। A group of persons who share a common health goal and common objective determined by the community needs, and towards the achievement of which each member of team contribute in accordance with his or her competence and skill and respecting the functions of others. মানে এর চেয়ে ভালো আর সুন্দর সংজ্ঞা কিন্তু হেলথ টিমের আর নাই। প্রথম হলো এ গ্রুপ অফ পার্সন,
কয়েকজন সদস্যের একটা দল, টিম যেহেতু দল, হু শেয়ার কমন হেলথ গোল অ্যান্ড কমন অবজেক্টিভ, যারা সকলের একই লক্ষ্য এবং একই উদ্দেশ্য। স্বাস্থ্যের কমন হেলথ গোল, স্বাস্থ্য রক্ষার একই উদ্দেশ্য এবং এক গোল মানে লক্ষ্য, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, একই লক্ষ্য এবং এক গোল আর অবজেক্টিভ মধ্যে পার্থক্য আছে। গোল হবে একটা, আর গোল অর্জন করতে গোল হবে একটা, আর গোলের অর্জন করতে গেলে তখন অবজেক্টিভ হবে অনেকগুলি। ঠিক আছে, গোল হবে একটা, যে আমরা ডায়রিয়া নিয়ন্ত্রণ করব, এটা আমাদের গোল। অবজেক্টিভ হবে আমরা জনগণকে নিরাপদ পানি সরবরাহ করব, নিরাপদ পয় নিষ্কাশন ব্যবস্থা করাবো, হাত ধোয়ার অভ্যাস করাবো, পার্সোনাল হাইজিন শিখাবো। এইগুলি হলো অবজেক্টিভ। অনেকগুলো অবজেক্টিভ একত্র করলে আমরা গোল লক্ষ্য অর্জন করতে পারি। তাহলে আমাদের হেলথ টিম হলো এক গ্রুপ অফ পার্সন, একদল জনগোষ্ঠী, একদল মানুষ হু শেয়ার কমন হেলথ গোল এন্ড কমন অবজেক্টিভ, যাদের সবারই একই স্বাস্থ্যের লক্ষ্য অর্জনের লক্ষ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে, ডিটারমাইন্ড বাই দ্য কমিউনিটি নিডস। তো স্বাস্থ্য সমস্যাটা কি? জনগোষ্ঠীর যে সমস্যা, সমস্যাটা কি, কিসের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তারা আগাবে, এই লক্ষ্যটা স্থির করে দিবে জনগোষ্ঠী, কমিউনিটি নিডস। জনগণের যে সমস্যা, সেই সমস্যাটা হলো আমাদের হেলথ গোল এন্ড কমন অবজেক্টিভ, এন্ড টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ হুইচ, এবং আমাদের লক্ষ্য থাকবে সেটাকে অর্জন করা, সেই লক্ষ্যটাকে অর্জন করা, সেই স্বাস্থ্য কমিউনিটি নিডসটাকে পূরণ করা, জনগণের চাহিদাটাকে পূরণ করা। করতে গেলে কি হবে? ইচ মেম্বার অফ দ্য টিম কন্ট্রিবিউট ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অর হার কম্পিটেন্স অ্যান্ড স্কিল। তখন আমরা দলের প্রত্যেকটা সদস্য তাদের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের কর্ম দিব, কাজ দিব। আমাদের যার যার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের কর্ম সম্পাদন করব। ওই লক্ষ্য অর্জনের জন্য কি লক্ষ্য? কমিউনিটি নিড, জনগণের চাহিদা পূরণের জন্য কি চাহিদা? স্বাস্থ্য সম্পর্কিত চাহিদা পূরণের জন্য। তবে একটা কথা আছে, এই যে কাজ করবো, রেসপেক্টিং দ্য ফাংশন অফ আদার্স, আমরা যে কাজ করবো দলে একজন একজনের কর্মের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক। হ্যাঁ, আমি যেটা পারি, আমি এটাতে দক্ষ, আমার কাজে আমার অন্য সদস্য সম্মান প্রদর্শন, তারা বলবে না তাকে এই কাজটা দেওয়া হচ্ছে সঠিক, সে এটার জন্য উপযুক্ত, আমি আবার বলবো না উনাকে এই কাজটা দেওয়া হচ্ছে ইট ইজ কারেক্ট, সেই কাজটার জন্য দক্ষ। এইভাবে প্রত্যেকের কাজের প্রতি আমরা সম্মান প্রদর্শন করবো। আমি যদি বলি কি আমিও তো এটা পারতাম, আমাকে কেন দিল না, এরকম বলা যাবে না। যাকে যে দায়িত্ব দেওয়া অর্পণ করা আছে প্রত্যেকের অন্যের দায়িত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। হেলথ টিম হলো একদল লোক যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে জনগোষ্ঠীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা সমাধানে, এবং এই লক্ষ্য সমাধানে প্রত্যেকে তাদের যোগ্যতা এবং কর্মক্ষমতা অনুযায়ী কার্য সম্পাদন করবে, একে অন্যের কার্যের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক। মানে একটা সম্পূর্ণ কমপ্লিট ডেফিনেশন, এটা কোনো গ্যাপ নাই। হেলথ টিম এ গ্রুপ অফ পার্সন হু শেয়ার কমন হেলথ গোল এন্ড কমন অবজেক্ট। সবাই লক্ষ্য এবং উদ্দেশ্য এক। লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? ডিটারমাইন্ড বাই দ্য কমিউনিটি নিড। সমস্যাটা কাদের? স্বাস্থ্য সম্পর্কিত, জনগোষ্ঠীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা। ওই সমস্যার সমাধানে, ওই লক্ষ্য অর্জনে, ওই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি সমাধান কল্পে আমরা সবাই একত্রে কাজ করব। তবে কাজটা যে করবো আমাদের towards the achievement of which each member of team contribute in accordance with his or her competence and skill. প্রত্যেকের দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী কাজ করে যাব। আমার যতটুকু দক্ষতা আছে, আমার যতটুকু যোগ্যতা আছে, আমি সেই দক্ষতাটাকে কাজে লাগাবো। কিসের কাজে লাগাবো? কমিউনিটি নিড, অর্থাৎ কমিউনিটি হেলথ প্রবলেমটাকে সমাধান। উদ্দেশ্য থাকবে কি, লক্ষ্য থাকবে কি? ওই সমস্যার সমাধান করা। সমস্যার সমাধান করবে আমরা কতগুলো অবজেক্টিভ সেট করবো। প্রথমে কি করব, তারপরে কি করব, তারপরে কি করব, কিভাবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো। তবে এই যে কাজ করতেছি আমরা আমাদের যার যার দক্ষতা অনুযায়ী আমাদের লক্ষ্য অর্জনের জন্য, কমিউনিটির হেলথ প্রবলেমটাকে সলভ করার জন্য কাজ করার সময় আমরা একে অন্যের কাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। রেসপেক্টিং দ্য ফাংশন অফ আদার্স। আমরা একটু সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবো না, আমি অনেক জানি, আমি ওর কথা শুনবো কেন না। যেহেতু টিম ওয়ার্ক, প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জনে আমরা কতগুলি ধাপে এগিয়ে যাব। দিস ইজ কল্ড the definition of health team. বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, সৈয়দ হুসাইন বুঝতে পারছো? হাসান মাহমুদ? জি স্যার। আচ্ছা, তোমরা একবার পড়ো তো জিনিসটা নিজের একবার।
দেখো তো কোনো সমস্যা আছে কিনা। 2 মিনিট সময় দিলাম, সবাই একবার নিজেরা পড়ো। এখানে কোনো শব্দ বুঝতে কোনো সমস্যা আছে কিনা দেখো, তারপর আমরা পরের স্লাইডে যাব। ক্লিয়ার, বুঝা গেছে তো জিনিসটা সঞ্জয়দা? জি স্যার। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। 6 কি ক্যারেক্টারিস্টিক্স অফ হেলথ টিম। হেলথ টিমের 6টা মূল বৈশিষ্ট্য। মানে একটা হেলথ টিম যদি আমরা কাজ করতে চাই, একটা হেলথ টিমকে যদি দক্ষভাবে পরিচালনা করতে চাই, 6টা পয়েন্ট মনে রাখতে হবে। শেয়ার্ড গোলস, লক্ষ্যটা সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। আসলে একটা কথা আছে, এভরিবডিজ ওয়ার্ক ইজ নোবডিজ ওয়ার্ক। শুনছো তোমরা এই কথাটা? ইংরেজিতে একটা কথা আছে কিন্তু, এভরিবডিজ ওয়ার্ক ইজ নোবডিজ ওয়ার্ক। এই প্রভাবটা শুনছো তোমরা কেউ কখনো? দলবদ্ধভাবে কাজ করতে গেলে আমি মনে করি আরে ইয়া তো আছে, করিম তো আছে, ওই তো করবে, আমি না করলে সারবে। করিম মনে করবে আর রহিম তো আছে, ঠিক আছে আমার চিন্তা নাই। এরকম করতে করতে দেখা যাবে সবাই যখন চুপচাপ বসে থাকবে, কাজ কোনোটাই হবে না, এটা করা যাবে না। সবাইকে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য দায়িত্বটা সমানভাবে ভাগ করে নিতে হবে। If asked to identify their goal at work, most staff members would probably say that is to provide high quality patient-centered care. এমন ভাবে আমাদের লক্ষ্যটা সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। যখন কাউকে জিজ্ঞাসা করে বলো তো তোমার কাজ কি, বলতে হবে যে আমার লক্ষ্য হলো এই কমিউনিটি হেলথ প্রবলেমটাকে সমাধান করা এবং কমিউনিটিতে যে রোগীগুলি আছে তাদের আরামের জন্য চেষ্টা করা। পেশেন্ট সেন্টার, হেলথ প্রবলেম সেন্টার, প্রত্যেকের মাথায় এটা থাকতে হবে। আমি মনে করবো না যে ও তো আসি, আমি যদি কাজ নাও করি চলবে, ও ছেড়ে নেবে। ও যে আছে ও মনে করবে আরে আরেকজন তো আছে, আমি যদি চুপচাপ বসে থেকে অসুবিধা, ও আসার পর দেখাগুলো কেউ করতেছে না। প্রত্যেককে দায়িত্ব ভাগ করে নিতে হবে, প্রত্যেককে দায়িত্বটা সুন্দরভাবে নিতে হবে এবং লক্ষ্য অর্জনের জন্য সবাইকে সমানভাবে আগায়। দিস ইজ কল্ড শেয়ার্ড গোলস। ক্লিয়ারলি ডিফাইন রোল, প্রত্যেকের দায়িত্ব আলাদা করে দিতে হবে। যে আমি রুগী দেখব, তুমি রুগীর লক্ষণগুলি লিখবা, আমি ওষুধ লিখে দিলে আরেকজন ফার্মাসি ওষুধটা নিয়ে আসবে। আমার যদি মনে করি রুগীটাকে হাসপাতালে পাঠানো হবে, অ্যাম্বুলেন্স ড্রাইভার তৈরি থাকবে অ্যাম্বুলেন্স নিয়ে। প্রত্যেকের রোল, প্রত্যেকের ভূমিকা ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে, কার ভূমিকা কি। শেয়ার্ড নলেজ এন্ড স্কিল, প্রয়োজনে আমি যদি মনে করি আমার জ্ঞান যা আছে অন্যকে একটু দেওয়া দরকার, কারণ সে একটু দুর্বল। আমার টিমের যদি কোনো টিম মেম্বার একটু দুর্বল হয়, সে কি হয়, ভীত হয়, তাকে সাহস যোগানোর জন্য, তার কর্ম দক্ষতা বাড়ানোর জন্য আমি আমার জ্ঞানটা তার সাথে, আমার জ্ঞান এবং দক্ষতা তার সাথে ভাগাভাগি করব, তাকে অভয় দিব, তাকে মানে সাহস দিব যে কোনো অসুবিধা নাই, তুমি পারবে না কেন, তাকে আমি গাইড দিব। আমার নলেজ মানে জ্ঞান, স্কিল, দক্ষতা তার সাথে শেয়ার করব। ইফেক্টিভ টাইমলি কমিউনিকেশন, যখন প্রয়োজন, যখন সময় হবে তখনই কিন্তু আমাদের একজনের সাথে একজন যোগাযোগ রক্ষা করতে হবে, যেন দেরি না হয়, ডিলে না হয়। কার্যকরী মানে ইফেক্টিভ, টাইমলি মানে সময় মতো কমিউনিকেশন, যোগাযোগ, সময় মতো কার্যকরীভাবে আমাদের যোগাযোগ রক্ষা করে চলতে হবে। টিম গিয়ে বসে নিলাম আমরা একটা ফিল্ডে, সমস্যা শুরু হয়ে গেল, সমস্যা যখন আগে গেল তখন আমরা দৌড়ে শুরু করলাম। আমাদের সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যে কোথায় কি সমস্যা দেখা দিচ্ছে এবং সাথে সাথে গিয়ে আমাদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। মিউচুয়াল রেসপেক্ট, কাজ করার সময় একজনের প্রতি একজনের সম্মান বোধ, সহমর্মিতা থাকতে হবে। কিন্তু কোন রকম ইগো ভাব নিয়ে থাকলে কিন্তু হেলথ টিমে কাজ হবে না। অপটিমিস্টিক ক্যান ডু অ্যাটিটিউড, পারবো না কেন, অবশ্যই পারতে হবে। আমাকে নেওয়াই হয়েছে আমি জানি বলে, আমাকে এই টিমের সদস্য করা হয়েছে কেন, অনেকেই তো আছে, অন্যদেরকে তো নেয় নাই। আমাকে যেহেতু সদস্য করা হয়েছে আমি নিশ্চয়ই জানি, আমার জ্ঞান দক্ষতা দেখে তো নিয়ে আসছে, সুতরাং আমাকে আশাবাদী এবং ক্যান ডু অ্যাটিটিউড, সবসময় পজিটিভের জন্য আমি অবশ্যই পারবো, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমি সক্ষম, সেজন্যই আমাকে এখানে অন্তর্ভুক্ত করা আছে। সুতরাং আই এম রেডি টু সার্ভ, এরকম অপটিমিস্টিক মানে পজিটিভ অ্যাটিটিউড, ক্যান ডু। এই যে 6টা পয়েন্ট, এই দিস আর দ্য 6 ক্যারেক্টারিস্টিক্স অফ হেলথ টিম। Shared goal, clearly defined role,
shared knowledge and skill, effective, timely communication, mutual respect, and optimistic and do attitude. একবার পড়ো তোমার নিজেরা 2 মিনিট। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করো। দেখো, প্রথম পয়েন্টে শেয়ার্ড গোল, এটা একটু ব্যাখ্যা দিচ্ছি আর কি। যদি ব্যাখ্যা দিতে চাও ভালো, না দিলে অসুবিধা নেই। পয়েন্টটা থাকে শেয়ার্ড গোল মানে গোল মানে কি? লক্ষ্য অর্জনের লক্ষ্যটা আমরা সবাই ভাগাভাগি করবো। সবাই আমাদের উদ্দেশ্য থাকবে আমরা লক্ষ্যটা অর্জন করবো। প্রত্যেকের মনে আমাদের 10 জন মেম্বার, প্রত্যেকের মনে আমাদের একটাই ইয়া থাকবে যে আমাদের লক্ষ্য অর্জন। একবার পড়ে দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা। স্যার 1 নাম্বারটা একটু ব্যাখ্যাটা একবার বল। হ্যাঁ, 1 নম্বরটা আবার বলতেছি, ঠিক আছে। আর কারো বাকিগুলি তো সোজা, তাই না? 1 নম্বরে হলো শেয়ার্ড গোল। আমরা 10 জনের একজন টিম। আমি ডাক্তার, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট, তোমাদের মধ্যে একজন আসলা, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আসলো, প্রত্যেকে আমরা এখন আমরা যাচ্ছি একটা গ্রামে। আমরা এই মেডিকেল টিম নিয়ে হেলথ টিমে যাচ্ছি। কোথায়? ধরো সিঙ্গারে একটা গ্রামে যাচ্ছি। কেন যাচ্ছি? ওখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, ডায়রিয়াতে অনেকে আক্রান্ত হয়ে গেছে। আমাদের আগে গোল, আমরা আমাদের কি লক্ষ্য নিয়ে যাব? ডায়রিয়া নিয়ন্ত্রণ করতে হবে, ডায়রিয়ার প্রকোপ কমায় আনতে হবে, এবং ডায়রিয়া যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসা দিয়ে ভালো করতে হবে। সবার মাথায় আমাদের এই চিন্তা। আমরা যাওয়ার আগে আমাদের সবাই একত্রে বসে একটা টিম মিটিং করবো যে আমরা যাচ্ছি সিঙ্গারে অমুক জায়গায়, কেন যাচ্ছি? ওখানে ডায়রিয়া দেখা দিচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে ডায়রিয়া নিয়ন্ত্রণ, ডায়রিয়া প্রিভেনশন অ্যান্ড ডায়রিয়া কন্ট্রোল। যারা আক্রান্ত তাদেরকে আমরা ডায়রিয়া চিকিৎসা দিব, যারা আক্রান্ত হয় নাই তারা যেন আক্রান্ত না হয় সেই ব্যবস্থা করবো। আমাদের কিন্তু গোল ঠিক হয়ে গেল। If asked to identify their goal at work, most staff member would probably say that it is to provide high quality patient-centered care. আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন যাচ্ছ এখানে, একজনকে কেউ এসে জিজ্ঞাসা করো যে আমি যাচ্ছি ওই এলাকা ডায়রিয়া দেখা দিচ্ছে, ডায়রিয়াতে অনেক রোগী আক্রান্ত, রোগীদেরকে দ্রুত চিকিৎসা দিয়ে ভালো করা, পেশেন্ট সেন্টার, দ্রুত এবং কোয়ালিটি মানসম্মত চিকিৎসা দিয়ে ভালো করা এক। আর হলো যারা আক্রান্ত হয় নাই তারা যেন আক্রান্ত না হয় ওই ব্যবস্থা করা। প্রত্যেকের মাথায় এই চিন্তা নিয়ে আমরা ওইখানে যাচ্ছি। প্রত্যেকের মাথায় কিন্তু এই চিন্তাটা থাকবে। দিস ইজ কল্ড শেয়ার্ড গোল। আরেকজনকে যাই তুমি যাচ্ছ কেন, আমি যা বললাম সেও এই কথাটাই বলবে। থার্ড পার্সন, সে প্রত্যেকের লক্ষ্য, আমাদের অভিষ্ট লক্ষ্য একটাই, ডায়রিয়া নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ। দিস ইজ কল্ড শেয়ার্ড গোল। আমরা এমনভাবে লক্ষ্যটাকে ভাগাভাগি করেছি, তাকে জিজ্ঞাসা করুক তার উত্তর একই রকম হবে। দিস ইজ কল্ড শেয়ার্ড গোল। ক্লিয়ারলি ডিফাইন রোলস। এখন গোল এক হতে পারে, রোল ভিন্ন, ভূমিকাটা ভিন্ন। আমি হয়তো ওইখানে গিয়ে দেখলাম যে তারা অনেকে পানি স্বল্পতায় ভুগতেছে, আমি চিকিৎসক, আরে ওআরএস খাওয়াইতে হবে, কিন্তু সরকারি ওআরএস তো আসে নাই। আমার যে নার্স আছে আমার টিমে তাকে বলবো তাড়াতাড়ি স্যালাইন বানান, সে তখন লবণ গুঁড়ে স্যালাইন বানানো শুরু করলো। মেডিকেল স্ট্যান্ড আপনি খাওয়ান শুরু করেন। আমি ডিসাইড করলাম কি করব, নার্স সেটা বানাইলো, মেডিকেল স্টে সে খাওয়ানো শুরু করলো। আর ওদিকে যারা আক্রান্ত হয় নাই আমি আবার আরেকজনকে বলে দিলাম আপনি ওদেরকে হেলথ এডুকেশন দিতে থাকেন যেন তারা আক্রান্ত না হয়, কি কি নিয়ম পালন করলে তারা দাঁড়িয়ে থাকে। এইভাবে টিমের প্রত্যেককে রোল ভূমিকা আলাদা করাতে হবে। আগে থেকে আমরা ঠিক করে নেব আমাদের কার কি ভূমিকা। শেয়ার্ড নলেজ এন্ড স্কিল। যখন কাজ থাকবে না তখন আমরা একজনের সাথে আলোচনা করবো, আমাদের জ্ঞান এবং দক্ষতা ভাগাভাগি করবো। ভেরি গুড, তোমার কাজটা খুব সুন্দর হয়েছে, তোমার স্যালারি মার্ক খুব ভালো, তবে মনে হয় লবণ একটু কম হয়ে গেছে। এরপরে এই যে আমাদের দক্ষতা এবং জ্ঞানটা ভাগাভাগি করো, এটা কখন? অবসর সময়, যখন কাজ থাকবে না ওই ফাঁকে। ইফেক্টিভ টাইমলি কমিউনিকেশন, এবং কাজের সময় যদি কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে সাথে সাথে আমরা একজনের সুযোগ, এই আমি তোরা পারতেছি না, কি করবে, এই তুমি এটা এইভাবে করো, বাস সাথে সাথে তার কানেকশন হয়ে গেল। মিউচুয়াল রেসপেক্ট। কাজের সময় আমরা কোনো ভাব দিব না আমি ডাক্তার আর একজন টেকনোলজিস্ট, আমিও না, আমরা সবাই তখন সমান, ইকুয়াল রেসপন্সিবিলিটি। প্রত্যেকে মনে করবো আমরা একটা হেলথ টিমের সদস্য, সবাই আমাদের দায়িত্ব সমান, কেউ কারো হচ্ছে বড় না, প্রত্যেকের কাজ সমান সমান হবে। অপটিমিস্টিক ক্যান ডু ইট। আমি পারবো, আমি পজিটিভ, পারতেই হবে, কারণ আমি তো টিমে আসছি, আমার কাজই হলো জনগণকে স্বাস্থ্যের সেবা দেওয়া, কেন পারবো? এই 6টা পয়েন্ট আমাদের ঠিক থাকতে হবে। পরের স্লাইডে যাই। একটা হেলথ টিমের গঠন কিভাবে থাকে, গঠনটা নির্ভর করে, এখানে একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, গঠনটা আসলে নির্ভর করবে ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। আচ্ছা এখানে একটা কথা আমি লিখে দিচ্ছি।
আমাদের হেলথ টিমটাতে গঠন করব আমরা, এই টিমটাতে কারা কারা থাকবে এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপর, ঠিক আছে? তবে একটা কমন স্ট্রাকচার থাকে আমাদের, কিন্তু তোমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমি তো কাজ করছি বা জেলাতে, ওদের কিন্তু একটা হেলথ টিম অলওয়েজ তৈরি থাকে। এমন না যে বন্যা দেখা দিল তাড়াতাড়ি বানাইতে হবে, আগুন ধরলো, না, একটা কমন স্ট্রাকচার তৈরি করাই থাকে। সাথে সাথে যেন তারপর পরিস্থিতি বুঝে, স্ট্রাকচার অফ হেলথ টিম ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন, পরিস্থিতির উপর ভিত্তি করে পরে এটা পরিবর্তন করা যাইতে পারে, তবে একটা কমন স্ট্রাকচার সবসময় তৈরি করা থাকে। এই কমন স্ট্রাকচারটা কি? একটা কমন স্ট্রাকচার এটা কি দেখো, আমরা বলি structure of health team depends upon the situation. The common structure is health professionals, যেমন ফিজিশিয়ান or having full professional training, এবং একজন এমবিবিএস পাস করা বা হায়ার স্টাডিজ বা একজন ডাক্তার থাকবে। অক্সিলারি স্টাফ, ডাক্তারের সাথে অন্যান্য কর্মী কারা, given suitable training who have less than full professional qualification and is supervised by the professional worker, এদেরকে পরিমিত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া থাকবে, যারা আমাদের ওই প্রফেশনাল হেলথ প্রফেশনালের নেতৃত্বে কাজ করবে। যে কোনো টিমের কিন্তু একজন টিম লিডার থাকে, টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবে ফিজিশিয়ান আর ডক্টর। এবং অক্সিলারি স্টাফ যারা, অনেক দেশে এটাকে বলা হয় প্যারামেডিক্স, অনেক দেশে আর কি প্যারামেডিক্স টার্মটা বেশি মোর অ্যাকসেপ্টেবল। যেমন নার্স, সেবিকা থাকবে, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, অবস্থার ভিত্তিতে এই ধরনের কর্মীরা আমাদের হেলথ টিমে থাকবে। হেলথ প্রফেশনাল অক্সিলারি স্টাফ, সহায়তাকারী কর্মী। আর সাপোর্ট স্টাফ, অ্যান্সিলারি মানে সাপোর্ট স্টাফ, অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকবে, ক্লিনার থাকবে, কুক থাকবে। কুক কেন থাকবে? আমরা যখন হেলথ টিম নিয়ে গেলাম কোনো একটা ওখানে হয়তো 8-10 দিন থাকাও লাগতে পারে, তখন আমাদের থাকা, খাওয়ার, রান্না বান্নার ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা, অ্যাম্বুলেন্স লাগবে যদি আমাদের ইমার্জেন্সি রোগী থাকে, ওগুলিকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্স ড্রাইভার থাকবে। তাহলে আমাদের স্ট্রাকচার অফ হেলথ টিম ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশন, পরিস্থিতির উপর। তবে কমন স্ট্রাকচারটা কি? হেলথ প্রফেশনাল, অক্সিলারি স্টাফ এন্ড অ্যান্সিলারি স্টাফ। হেলথ হ্যাভিং ফুল প্রফেশনাল ট্রেনিং, পরিপূর্ণভাবে প্রশিক্ষণ প্রাপ্ত একজন চিকিৎসক। আর অক্সিলারি স্টাফের মধ্যে ওনাদেরকে রিলেভেন্ট প্রশিক্ষণ দেওয়া। সবাই কিন্তু হেলথ টিমের সদস্য হইতে পারে, এটার জন্য কিছু নিয়ম কানুন আছে, ওইভাবে প্রশিক্ষণ থাকবে। যেমন হেলথ টিমের জন্য নার্স কি কাজ করবে, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, এরকম যারা আছে। আর সহায়তা করে কর্মী, সাপোর্ট স্টাফ বা অ্যান্সিলারি স্টাফ, অ্যাম্বুলেন্স ড্রাইভার, ক্লিনার, কুক। এইগুলো আমাদের হেলথ টিমের। এই যে দেখছো একটা হেলথ টিম, এই যে হেলথ টিম করোনার সময় সবাই মাস্ক টাস্ক পরে আছে আর কি। এখন এটা হলো কি, যখন দরকার পড়বে ইমার্জেন্সি মিটিং এ বসবে, অথবা মাঠে গেল, তাদের দিনে কাজ, রাতে কি করবে, বসে বসে তারা তাদের শেয়ার করবে প্রবলেম গুলো, এবং একজন থেকে অ্যাডভাইস দিবে। দিনে কাজ করলে রাতে হয়তো তাদের কাজ নেই, তারা তো এক জায়গায় থাকা শুরু করছে ওই অঞ্চলে গিয়ে, রাতে বসে তারা টিম মিটিং করবে, করে এই যে টিম লিডার আছে আর অক্সিলারি স্টাফ আছে, এই তোমার কি প্রবলেম, কোনো সমস্যা হচ্ছে কিনা আছে, ইত্যাদি ইত্যাদি আলোচনা করবে। এই যে দেখো একজন ফিজিওথেরাপিস্ট কিভাবে হেল্প করতেছে। টিম ওয়ার্ক, হেলথ টিম মানে অ্যাকচুয়ালি ইট ইজ এ টিম ওয়ার্ক। প্রথম ছবিটা খেয়াল করো আর শেষের ছবিটা খেয়াল করো, বুঝে গেছে হেলথ টিমটা? জি স্যার। আমাদের হেলথ টিম, বলো বলো, কোনো অসুবিধা নাই তো? কনসেপ্টটা আমাদের জানার জন্য, কনসেপ্ট আমাদের পরীক্ষার সময় লেখা লাগবে না। হেলথ টিম যদি শর্ট নোট আসে, ডেফিনেশন, কি স্ট্রাকচার, 6 কি ক্যারেক্টারিস্টিক্স, তারপর স্ট্রাকচার অফ হেলথ টিম, এইগুলো আমাদের হেলথ টিমের যাবতীয় কার্যাবলী। ঠিক আছে, এই ছবিগুলি দেওয়া লাগবে না, ছবিগুলি আমরা বোঝানোর জন্য দিচ্ছি। আমাদের এই সেশন আর 2 মিনিট আছে, হ্যাঁ 3 মিনিট, 2 মিনিট তোমরা দেখো, 2 মিনিটে আমরা আরেকবার জিনিসটা দেখাচ্ছি। হেলথ টিম, ওয়ান আমব্রেলা, যখন
আমরা হাসপাতালে থাকবো একজন এক এক সেকশনে আছে, যখন ফিল্ডে চলে যাবে হেলথ টিম তখন কিন্তু সবাই আমরা এক হয়ে গেলাম, তখন আলাদা না, তখন এক। স্যার এইটা কি শুধু বোঝার জন্য নাকি এটাও খাতায় তুলতে হবে? বুঝার জন্য, খাতায় দিতে হবে না, ছবি একটা খাতায় লিখতে হবে এই পর্যন্ত, মানে ছবিটা বোঝার জন্য, এবং এই হেলথ টিম কনসেপ্টটা দেওয়ার দরকার নেই। আমরা খাতায় লিখবো, অ্যাসাইনমেন্ট খাতায় এবং পরীক্ষার খাতায় শর্ট ডেফিনেশনটা লিখবো, ক্যারেক্টারিস্টিক লিখবো, স্ট্রাকচার লিখবো, ঠিক আছে? আর এগুলো আমরা বোঝার জন্য যে হেলথ টিমে কারা কারা থাকবে, কি কিরকম থাকবে। আমাদের কিন্তু সেশন 1 এখনই শেষ হয়ে যাবে, আমরা সেশন 2 শুরু করব, দেরি করবো না, বসে পড়বো। হ্যাঁ, ঠিক আছে? টিম ওয়ার্ক, এই দুটো ছবি খুব সিগনিফিকেন্ট। এই যে এটাও আর এটা, ইট ইজ এ টিম ওয়ার্ক, সবসময় মনে রাখতে হবে, উইথ রেসপেক্ট টু এভরিবডি। আমি ডাক্তার আর তোমাদের মেডিকেল টেকনোলজি আমার নিচে, এটা তখন এখানে এটা নিচে মনে করা যাবে না, সবে আমরা সমান। উই আর ওয়ার্কিং টু অ্যাচিভ দ্য গোল, কমন গোল, আমাদের লক্ষ্য একটাই থাকবে। তবে আমাদের বোঝা গেছে তো হেলথ টিম। আচ্ছা, এরপর আমার টপিকটা পড়বো হেলথ ফর অল। আর এটা আগে পড়ার দরকার ছিল, ঠিক আছে? হেলথ ফর অলটা আগে লিখবা, হেলথ টিমটা পরে, আমাদের সিরিয়ালে হেলথ ফর অলটা আগে। এটা আমরা এই যে এখন পড়বো হেলথ ফর অল, এটা আগে লিখো, হেলথ টিমটা পরে লিখো, কেন হেলথ ফর অলটা আমরা আগে পড়ার কথা, এটা আগে লিখছিলাম, ঠিক আছে? এই যে হেলথ ফর অল, আমাদের হেলথ ফর অল এটা টপিক 20, আর হেলথ টিম 21 বলে। হ্যাঁ, টপিক 20 তিনটা ছিল, হেলথ ফর অল, হেলথ টিম এবং কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিক আজকে পড়বো না, আজকে হেলথ ফর অলটা পড়বো, তারপরে কত ক্লাস এগুলো একটু দেখবো। মাহিন আসছে, হাসান মাহিন আসছে। মাহিন, এটা ছিল আমাদের টপিকগুলি। এই যে টপিক 19 আমরা করে ফেলছি তিনটা, টপিক 20 পড়তেছি হেলথ ফর অল, হেলথ টিম এন্ড কমিউনিটি ক্লিনিক। আচ্ছা, আজকে কমিউনিটি ক্লিনিক আজকে পড়বো না, আজকে দুটো পড়বো, দেখি আমরা যাচ্ছি। এই মাহিন আসছে, হাসান মাহিন। জি স্যার, আমার এখানে নেট খুব সমস্যা স্যার, নেটওয়ার্ক কিছু। হ্যালো মাহিন, নেটওয়ার্ক পাইছো? স্যার, নেটে এখানে খুব সমস্যা হচ্ছে স্যার, বৃষ্টি পড়তেছে সকালবেলা। আচ্ছা, না একটু মাইকটা কাছে নাও তো মুখের। আচ্ছা, হেলথ ফর অল একটা ছোট টপিক, এটা এখন পড়বো আমরা। হেলথ ফর অল মানে কি? হেলথ ফর অল মানে সবার জন্য স্বাস্থ্য। কনসেপ্টটা কিন্তু আগের, এখন সকলের জন্য স্বাস্থ্য পরে অনেক আগে গেছি আমরা প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্ট দিয়ে হেলথ ফর অল প্রায় অ্যাচিভ করে ফেলছি। আর আমাদের দেশে আমরা কমিউনিটি ক্লিনিক দিয়ে হেলথ ফর অল করে ফেলছি। কমিউনিটি ক্লিনিক আজকাল পড়বো না, হেলথ ফর অল। দেখো, এটি হলো ভূমিকাটা। In May 1977, member countries of WHO at the 30th World Health Assembly defined health for all as, তারা ওই WHO 30তম সভায় তারা হেলথ ফর অল হলের একটা সংজ্ঞা দিচ্ছে আর কি। দেখো, attainment by all the people of the world by the year 2000 AD of a level of health that will permit them to lead a socially and economically productive life. ঘটনাটা ঘটছে, এটা তো 1977 কথা। তারা বলছিল 2000 সালের মধ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করব। 2000 সাল চলে গেছে, 2020, এবং
যতটুকু পারছে তারা নিশ্চিত করছে থ্রু প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার তো আমরা বোধহয় পড়ছি, হ্যাঁ। এরপর পরে এই লক্ষ্য অর্জনের জন্য আমরা এমডিজি এবং এসডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই দুটা লক্ষ্য অর্জনের জন্য আমরা নিয়ে আসছি। তাহলে 1977 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সদস্য দেশগুলি আছে তারা তাদের 30তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির যে অধিবেশন, সেখানে তারা হেলথ ফর অল এইভাবে উপরে কথা লিখতে হবে, কারণ এটা হলো পুরান সংজ্ঞা। হেলথ ফর অল কিন্তু এখন নাই, কিন্তু পরীক্ষায় আসে দেখে আমি এটাকে আবার এখানে আনছি। পরীক্ষায় আসে পরে হেলথ ফর অল, যদি হেলথ ফর অল কনসেপ্টটা শেষ হয়ে যাওয়ার কথা 2000 অব্দে, 2000 থেকে 2015 পর্যন্ত হলো এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ওইটাও শেষ। 2015 থেকে 2030 হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা এখন আমার চলছে। এখন আমরা এসডিজি তে আছি, এমডিজিও শেষ। এইচএফএ যেটাকে বলে হেলথ ফর অল, এটাও শেষ। এটাকে সংক্ষেপে বিভিন্ন জায়গায় দেখবা লেখা আছে, এইভাবে লেখা আছে, হেলথ ফর অল। এইভাবে সংক্ষেপে লেখে, আমরা লিখবো না জানার জন্য। এই শব্দটা লেখা থাকলে বুঝাচ্ছে হেলথ ফর অল। এটা কিন্তু হেলথ ফর অল এর আমাদের যে কনসেপ্ট 2000 সালে শেষ হয়ে গেছে। 2000 সাল থেকে 2015 পর্যন্ত হলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সংক্ষেপে বলে এমডিজি। ওখানে ছিল 7টা টার্গেট ছিল, আর 2015 শেষ হয়ে গেছে। এখন 2015 থেকে 2030 হলো এসডিজি, সাস্টেনেবল 17টা টার্গেট দেওয়া হয়েছে, এখানে ভাগ করে হয়েছে। তো 1977 সালে যে সংজ্ঞাটা তারা দিল, সেই সংজ্ঞাটা হলো অ্যাটেইনমেন্ট বাই অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যাটেইনমেন্ট বাই অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। অ্যাটেইনমেন্ট মানে কি? অর্জন করা। কি কারা? অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমগ্র জনগোষ্ঠী। বাই দ্য ইয়ার 2000, 77 সালে বছর 2000 সালের মধ্যে পৃথিবীর সমগ্র জনগোষ্ঠী এ লেভেল অফ হেলথ, স্বাস্থ্যের এমন একটা অবস্থা অর্জন করবে that will permit them to lead a socially and economically productive life, তাদেরকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটা উন্নততর জীবন যাপনে সহায়তা করে। এই ছিল কনসেপ্ট, দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট অফ হেলথ ফর অল। 77 সালের মিটিং এ সিদ্ধান্ত যে 2000 সালের মধ্যে এই পৃথিবীর সমগ্র জনগোষ্ঠী তাদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে উন্নততর জীবন যাপনের লক্ষ্য অর্জন করবে 2000 সালের মধ্যে। তখন গোলটা কি ছিল? দ্য গোল অফ হেলথ ফর অল হ্যাজ টু পার্সপেক্টিভ, দুটা দিক ছিল। দ্য রিয়েলাইজেশন অফ দ্য ডাব্লিউএইচও's অবজেক্টিভ অফ অ্যাটেইনমেন্ট বাই অল পিপল অফ দ্য হাইয়েস্ট পসিবল লেভেল অফ হেলথ, উপলব্ধি করা যে ডাব্লিউএইচও যে সিদ্ধান্ত নিল যে প্রত্যেকে তাদের স্বাস্থ্যের উন্নততর অবস্থা অর্জন করবে, হাইয়েস্ট পসিবল লেভেল অফ হেলথ। আরেকটা ছিল অ্যাজ এ মিনিমাম, কমপক্ষে অল পিপল ইন দ্য কান্ট্রি শুড হ্যাভ অ্যাট লিস্ট such a level or such a level, such a level of health that they are capable of working productively and participating actively in the social life of the community in which they live. দুইটা পার্সপেক্টিভ ছিল। একটা ছিল সবাইকে উপলব্ধি করতে পারে জনগণকে, না আমরা আমাদের স্বাস্থ্যের উন্নততর ধাপে চলে যাব, উন্নত ধাপে উঠে পড়বো। Realization of the WHO objective of attainment by all people of the highest possible level of it, এটাকে উপলব্ধি করা। যদি আমরা উপলব্ধি না করতে পারি, মনের ভিতরে কনসেপ্ট আনতে না পারি, তাহলে আমরা আগাবো কি করে? বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে আগালে কিন্তু লক্ষ্য অর্জন হয় না। আগে লক্ষ্যটা কি সেটা আমার মাথায় নিতে হবে, মনের ভিতরে গেঁথে নিতে হবে, ওই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আগাবো। তোমাদের যেমন লক্ষ্য হলো পরীক্ষা পাস করা, পরীক্ষা পাস করতে হলে ক্লাস করতে হবে, আর ক্লাস করার পর পড়তে হবে, শিক্ষকদের নির্দেশনা মানতে। এই তো তোমাদের লক্ষ্য হলো পরীক্ষা পাস করা। ওই লক্ষ্য অর্জনের জন্য তোমাদেরকে নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস নোটগুলি তৈরি করতে হবে, লিখতে হবে, অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ঠিক এইভাবে যদি তোমরা আগাও তাহলে তোমাদের লক্ষ্য এইটা আগে উপলব্ধি করতে হবে যে আমাকে পাস করতে আমাকে এই কাজগুলি করতে হবে। এজ এ মিনিমাম all people in the all countries should have at least such a level of health that they are capable of working productively and of participating actively in the social life in the community. এবং কমপক্ষে পাস করার জন্য যতটুকু পড়া দরকার, ভালো করার জন্য তো যারা ভালো করবে অনেক বেশি পড়াশোনা করবে, আমরা যা পড়ে তার বাইরেও তারা পড়াশোনা করবে জ্ঞানের প্রসার লাভ করার জন্য। মিনিমাম পাস করার জন্য অন্তত যতটুকু দরকার
ততটুকু তাদের অর্জন করতে হবে। ততটুকু অর্জন না করলে তারা পাস করতে পারবে না, অর্থাৎ ততটুকু যদি অর্জন না করে তারা তাদের স্বাস্থ্যই রক্ষা করতে পারবে না। এই দুটা পার্সপেক্টিভ ছিল আমাদের। এখন আসো মেইন থিম অফ হেলথ ফর অল। মূল বিষয়টা কি ছিল? ইকুইটি অফ হেলথ। স্বাস্থ্য সবার জন্য সমান। বড় লোকের স্বাস্থ্য ভালো থাকবে, গরিব মানুষ দুর্বল থাকবে, এই ভেদাভেদ থাকবে না। ইকুইটি, ইকুইটি হবে, সবাই স্বাস্থ্য সমান, ইউনিভার্সাল কাভারেজ, বিশ্বব্যাপী সমগ্র দেশের এইটার আওতায় আসবে। আমেরিকা ধনী দেখা তাকে আমরা তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি সুবিধা দিবে, আর আমাদের ওই যে কি বলে কতগুলি জায়গায় যে দুর্ভিক্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরা যে গরিব সোমালিয়া ওদের স্বাস্থ্য সেবা কম দিবে না। যেই সেবাটা উন্নত দেশগুলি পাবে, উন্নয়নশীল দেশগুলি পাবে, অনুন্নত দেশগুলি পাবো সমানভাবে। ইউনিভার্সাল কাভারেজ, কমিউনিটি পার্টিসিপেশন, জনগণকে এই লক্ষ্য অর্জনের জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। ইন্টিগ্রেশন বিটুইন হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড সেক্টরস। এই স্বাস্থ্য সুবিধাগুলি অর্জন করতে গেলে স্বাস্থ্য বিভাগ ছাড়াও স্বাস্থ্য বিভাগ সম্পর্কিত অন্যান্য বিভাগ, যেমন খাদ্য বিভাগ, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, এদেরকেও এসে সম্পৃক্ত হতে হবে আমাদের এই আন্দোলনে। মেইন থিম চারটা: ইকুইটি অফ হেলথ, ইউনিভার্সাল কাভারেজ, কমিউনিটি পার্টিসিপেশন, ইন্টিগ্রেশন বিটুইন হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড সেক্টরস। আচ্ছা, এখন আসলে টার্গেট কি? প্রভিশন অফ রাইট কাইন্ড অফ ফুড। এই যে ভালো স্বাস্থ্য অর্জন করতে কি জিনিস আমাদের মানতে হবে, লক্ষ্য কি? প্রভিশন অফ রাইট কাইন্ড অফ ফুড, সঠিক খাবার ব্যবস্থা করতে হবে জনগণকে। ইউনিভার্সালি বিশ্বব্যাপী সকাল সঠিক খাবার মানে দামি খাবার না, যে খাবারগুলি আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য মিনিমাম দরকার। প্রভিশন অফ এসেনশিয়াল ড্রাগ, অত্যাবশ্যকীয় ওষুধের ব্যবস্থা, এটা আমাদের প্রাইমারি হেলথ কেয়ারে 8 নম্বর এলিমেন্ট ছিল। প্রোভাইডিং এডুকেট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। প্রোভাইডিং এডুকেট বেসিক স্যানিটেশন, নিরাপদ পয় নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। ইমিউনাইজেশন অফ চিলড্রেন এগেইনস্ট, এখানে ছিল 6, তখন ছিল 6, এখন হলো 10, 10টা। এখন তোমরা জানো কিনা 10টা রোগের বিরুদ্ধে আমরা টিকা দিই, 10 কমিউনিকেবল ডিজিজ। এইটা এই যে বাচ্চাদের ইপিআই তে টিকা দিই 10টা রোগের বিরুদ্ধে, ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কফ, হেপাটাইটিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, তারপর হলো পোলিওমাইলাইটিস, মিজলস, মামস, টিউবারকুলোসিস এবং নিউমোকক্কাল নিউমোনিয়া। এই 10টা রোগের এগেইনস্টে আমরা টিকা দিচ্ছি। এই টিকা বড় লোক দেশ পাবে, গরিব মানুষ পাবে না, তা হবে না। সোমালিয়া, ইথিওপিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্ডিয়া, আমেরিকা সবাই এই পাবে। দিস ইজ ইমিউনাইজেশন অফ চিলড্রেন এগেইনস্ট 10 কমন ডিজিজ। আচ্ছা, তাহলে আমাদের এই হলো হেলথ ফর অল। হেলথ ফর অল প্রায় আসে, যদিও হেলথ ফর অল 2000 সালে এটা কার্যক্রম শেষ, কিন্তু এখনো কেন জানি পরীক্ষায় অনেকে এটা তারা দেখতে চায় তোমাদের আগের ধারণাটা আছে না। এখন তো এমডিজি এসডিজি চলে আসছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটাও শেষ। 2000 থেকে 2015 ছিল এমডিজি, এখন চলতেছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা এখন 30-এ শেষ হবে। তারপরেও কিন্তু হেলথ ফর অল থেকে শুরু আমাদের এই ভিত্তিগুলি, এই জন্য পরীক্ষকরা চায় তোমার এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে কিনা জানার জন্য। হেলথ ফর অল। দেখো তোমাদের এই দুইটা স্লাইডে একটু নিজেরা পড়ে কিন্তু কিছু জানা আছে কিনা একটু বলো। স্লাইডটা একটু পড়ো 2-3 মিনিট, পরে আমরা আগের আলোচনায় যাব, গত ক্লাসে আলোচনাগুলি করব। পড়তেছো তোমরা? পড়ে দেখো। সরি, গতবার পর্যন্ত কয়েকবার হেলথ ফর অল শর্ট নোট আসছে, হেলথ টিম আসছে, কমিউনিটি ক্লিনিক আসছে, সেটা আজকে আমরা পড়বো না। পরের স্লাইডটা দেই।
জি স্যার, পরেরটা দেন। এই যে মেইন থিম, জিনিসগুলি আসলে তোমরা জানো বুঝো, খালি একটু পড়ে মনে রাখার, বুঝতে লেখার জন্য। মেইন থিমটা আবার একটু বলবেন? জি, মেইন থিমস অফ হেলথ ফর এটা একটু আবার মেইন থিমটা আবার বলি। মেইন থিমটা না, জি স্যার। আচ্ছা, আমাদের হেলথ ফর অল এর 1977 সালে WHO 30তম অ্যাসেম্বলিতে WHO সদস্য দেশগুলি একটা সিদ্ধান্ত নিল যে হেলথ ফর অল। হেলথ ফর অলের মূল ভিত্তিটা কি ছিল? ইকুইটি অফ হেলথ। পৃথিবীর সবার জন্য স্বাস্থ্য সেবাটা সমান, স্বাস্থ্য সুবিধাটা ইকুইটি মানে সম ব্যবস্থা, সম আর কি, ইকুয়াল। ধনী গরিব নির্বিশেষের প্রত্যেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নীতিমালা অনুযায়ী সমান সুযোগ সুবিধা পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা আমেরিকা হোক, ইথিওপিয়া হোক, সোমালিয়া হোক, বাংলাদেশ হোক, সমান সুযোগ পাবে স্বাস্থ্য, ইউনিভার্সাল কাভারেজ। এবং এই সেবাগুলি দিবে সব দেশে সমানভাবে বন্টন করতে হবে, সব দেশে। যেমন ইপিআর টিকা যেটা আমরা বললাম, এটা আমেরিকাতে একেবারে বেশি বেশি দিবে, সবাইকে দিবে, আর বাংলাদেশ ইথিওপিয়া না, সব দেশে এই সুযোগগুলি সমানভাবে ইউনিভার্সাল কাভার দিবে, বিশ্বব্যাপী এটা সবাই সুযোগটা পাবে, কমিউনিটি পার্টিসিপেশন। তবে সরকার তো দিবে, জনগণের, দেশের জনগণকে এই সেবাগুলি গ্রহণের জন্য এগিয়ে আসতে হবে। এটাকে বলে জনগণের সক্রিয় অংশগ্রহণ। আমি টিকা দেওয়ার জন্য গ্রামে গ্রামে ঘুরতেছি, আর মারা তাদের বাচ্চাদেরকে লুকায় রাখতেছে, টিকা দিবে না, তাইলে হবে না। আমাদের কর্মীরা যখন একটা কেন্দ্রে যাবে, কেন্দ্রে বসবে, সবাইকে জানাবে, মারা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের বাচ্চাদেরকে নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে টিকা দেওয়ার জন্য। দিস ইজ কল্ড কমিউনিটি পার্টিসিপেশন। আমরা যখন ডায়রিয়া দেখা দিল, হেলথ টিম যাবো, যে হেলথ টিম যাবে, গিয়ে বলবে আপনারা হাত ধোন, তারপরে নিরাপদ পানি খান, টিউবওয়েলে পানি খান, বলবে। জনগণ শুনলো, শুনে চলে গেল, আগের মতো যার যার ইচ্ছা না, তাহলে হবে না। জনগণ আমরা যে স্বাস্থ্য বার্তাটা দিব সেটা শুনবে, শুনে সেই অভ্যাসগুলি করবে, সেগুলি প্র্যাকটিস করবে। দিস ইজ কল্ড কমিউনিটি পার্টিসিপেশন। ইন্টিগ্রেশন বিটুইন হেলথ অ্যান্ড হেলথ রিলেটেড সেক্টরস। জনগণকে সেবা দিতে গেলে স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এই সেবা দেওয়া সম্ভব নয়। যেমন ধরো কোথাও খাদ্য সংকট দেখা দিল, প্রোটিন, কার্বোহাইড্রেট, অর্থাৎ এখানে ফসল উৎপাদন হচ্ছে না, একটা দুর্ভিক্ষ হয়ে গেছে, একটা ঘূর্ণিঝড়, তখন আমরা কার কাছে যাব? কৃষি বিভাগের কাছে যাব, যে আমার ওই এলাকায় তো যে অবস্থা, কিছু এইভাবে চললে আমার ওই এলাকার জনগণ তো মানে আন্ডার নিউট্রিশনে ভুগবে, পুষ্টিহীনতায় ভুগবে, আপনারা তাড়াতাড়ি ফসল উৎপাদনের ব্যবস্থা করেন, নাহলে আমাদের জনগণকে আমরা রক্ষা করতে পারবো না। কিছু হলে তো আমাদের হেলথ টিমের কাছে আসতে হবে, যেন না আসে আমরা কৃষি বিভাগের কাছে গেলাম। কোনো একটা এলাকায় রাত কানা রোগ দেখা দিল, আমরা তখন খাদ্য বিভাগের কাছে যাব, ওই এলাকার জনগণকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দাবারের ব্যবস্থা করেন, যেন তাদের রাত কান্না রোগটা কমে যায়। এইভাবে তারপরে আমরা জনগণকে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা বিভাগের কাছে যাব, বলবো যে আপনারা প্রাইমারি স্কুলের স্বাস্থ্য বিজ্ঞান বইয়ে হাত ধোয়ার কথাগুলি বলেন, নিরাপদ পানি কি, সেই এগুলি সম্পর্কে বাচ্চাদেরকে সহজভাবে বইয়ে অন্তর্ভুক্ত করেন, বাচ্চারা পড়ুক, তখন থেকে বাচ্চারা শিখে আসুক যে স্বাস্থ্য অভ্যাসগুলি কি। এভাবে আমাদের বিভিন্ন হেলথ রিলেটেড সংস্থাগুলির সাথে যোগাযোগ করে আমাদের স্বাস্থ্যটাকে নিশ্চিত করতে হবে। দিস ইজ কল্ড মেইন থিম। আচ্ছা, এখন আজকে আমরা দুটা টপিক পড়লাম, একটা হলো হেলথ ফর অল আর হেলথ টিম। আচ্ছা, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আজকেগুলি স্ক্রিনশট নাও। গত ক্লাসে গুলি নিছিলে না? নেওয়া আছে? এই যে স্ক্রিনশট না, আজকের ক্লাস এখান থেকে ছবি তুলে না, স্ক্রিনশট। আমি একটা স্লাইড রোল করতেছি না, তারপরে আমরা গত ক্লাসটা একটু রিভিউ করব। তোমার এইভাবেই লিখবা খাতাতে, ঠিক আছে? নেক্সট স্লাইড। এটা ছিল আমাদের আজকের টপিক 20। আমরা শুরু করলাম। প্রথমে লিখবা হেলথ ফর অল, সকলের জন্য স্বাস্থ্য। এরপর স্লাইড, স্ক্রিনশট নিয়ে নাও।
নিচ্ছ? এই যে health for all. Next slide. এরপর আসলে আমাদের হেলথ টিম। স্ক্রিনশট নিতে বলতেছি এই জন্য এখন আমি মেইলে স্লাইড পাঠাবো না। স্যার আগের স্লাইডটা প্লিজ আবার স্যার একটু। এই যে ফারিহা আসছে। দেখা জি যাচ্ছে স্যার হয়েছে। স্লাইডটা? দাঁড়াও বড় করে দিই, দাঁড়াও, আরে বড় করে দিই। এই এখন হেলথ টিম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারিহা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেট কানেকশন পাও নাই? হ্যাঁ জি স্যার, নেটের অনেক সমস্যা এখানে। না বুঝতে পারছি, এটা সমস্যা এখন জানি। হেলথ টিম ছবি আঁকতে হবে না, ছবিটা খালি আমি বোঝার জন্য জিনিসগুলো যে গুরুত্ব কি। ইউনাইটেড, সবাই একত্রে কাজ করবে। এই যে যখন আমরা মাঠে যাবে হেলথ টিম নিয়ে সব এক হাতে চলে আসবে আমাদের। স্যার হেলথ টিম আর হেলথ ফর অল এই দুইটাই তো টপিক 20 লেখা। হেলথ, এই যে দুইটাই কি 20? হেলথ ফর অল, আর বলো তো, আবার বলো। হেলথ ফর অল আর হেলথ, এই দুটি আজকের পড়া। হ্যাঁ, হেলথ ফর অল, এই যে এটা আগে আসবে, আর হেলথ টিম আজকে এই দুটি পড়বো। এই দুইটা তো স্যার 20 টপিকে লেখা। বলো, আবার বলো। দুইটাই কি 20 টপিকেই হবে? দুটাই, হ্যাঁ বলো। দুইটাই কি 20 টপিক হবে না একটা 20 একটা 21 হবে, সেটা জিজ্ঞেস করতেছিলাম। না না, ওইটা ওইয়া টপিক 20 আমাদের একটা দেখাই। এই যে আর কই গেল, এই যে আমাদের টপিক 19 ছিল, টপিক 20 তে তিনটা, হেলথ ফর অল, হেলথ টিম, কমিউনিটি ক্লিনিক। এগুলি আমি আবার দেখাবো তোমাদেরকে, আবার ছবি নিয়ে নিও আর কি। এই দুটো টপিক 20, টপিক 20 তে তিনটা বিষয় ছিল। হেলথ টিম, হেলথ টিম, এখন এই যে হেলথ টিম, হেলথ টিম, এগুলি ছোট ছোট জিনিস কিন্তু পরীক্ষা দিয়ে দেয়, এই জন্য এগুলি তোমাদেরকে আমি এগুলি আমি লাস্ট 10 ইয়ার্স এ কোশ্চেন সলভ করে এগুলি বার করছি, তোমাদের কষ্ট কমাই দিছি আর কি। নাহলে আমি পরে যেতাম, তোমাদের আবার প্রশ্ন খুঁজে খুঁজে উত্তর বার করে মিলাইতে হতো, বুঝছো না? এই যে হেলথ টিম, health team, health team structure. হেলথ টিম দুইটাই ছোট, দুইটাই ছোট। শেষ। এটা হেলথ টিমের ছবি, একটা হেলথ টিম কেমন হতে পারে। এই যে
এটা খুব সিগনিফিকেন্ট। দিনের বেলা হেলথ টিম কাজ করবে, রাতে টিম মিটিং করবে। যদি কোনো প্রবলেম থাকে নিজেরা সমাধান, মানে অনেক সময় অনেক সমস্যা হতে পারে ফিল্ডে কাজ করতে গেলে, রাতে তারা বসে, আমরা যখন ফিল্ডে যেতাম তখন এই কাজই করতাম, দিনে ফিল্ডে কাজ করতাম, রাতে যখন আমাদের যেখানে থাকার ব্যবস্থা ছিল একটা রুম থাকতো টিম মিটিং এর জন্য, টিম লিডার থাকতো, আমরা নিজেরা ডিসকাস করে আমাদের প্রবলেম নেক্সট ডেতে কোনো সমস্যা না হয়। এই যে এটা হলো একজন ওইখানে ফিল্ডে একটু হাঁটতে পারলো, দেখেন হাঁটাচ্ছে। Teamwork. Health team is nothing but a teamwork. আচ্ছা মাহিন, কথা কথা বলা যাবে? শুনতে পাও? মাইন্ড কি ছুটে গেছে আবার? জি স্যার। সূচনা আসো? জি স্যার আছি। আচ্ছা আমিও আছি। মাহিন আছো? মাহিন ম্যাডামের সাথে কথা হয়েছে, কিছু বলছে? ম্যাম বললো স্যার আপনার ক্লাস নেক্সট উইক থেকে একদিন হবে স্যার। সপ্তাহে একদিন নেওয়ার জন্য বলছে না? জি জি স্যার। হ্যাঁ, আমাদের আজকে তো সপ্তাহ শেষ, নেক্সট উইক থেকে আমরা বৃহস্পতিবারে ক্লাসটা বাদ দিয়ে দিলাম, খালি সোমবারে ক্লাসটা হবে। ওকে? জি স্যার, এটাই ভালো, আমরা এটাই চিন্তা করি। এই জন্য ম্যাডাম আজকে আমাকে ফোনে জানাইছে যে তোমাদের এখন একদিন ক্লাস। আমি আজকে তো শেষ করে দিলাম, নেক্সট উইক থেকে থার্সডে, এই বৃহস্পতিবারের ক্লাসটা হবে না, এটা রুটিন থেকে বাদ দিয়ে দাও, খালি সোমবারে 10টার ক্লাসটা আমাদের হবে। ঠিক আছে? জি স্যার। এই নোটিশ এইটি। তো তাতে তোমাদেরও চাপ কমলে একটু আরাম হবে, তোমাদের রেস্ট হবে। আর তোমাদের থাকবে বলো। স্যার এই সময় অফ থাকবে আমাদের? হ্যাঁ, বৃহস্পতিবারটা ক্লাস হবে না, সপ্তাহে একদিন। তোমাদেরও তো আগ্রহ কমে যাচ্ছে মনে হয় আর কি, এই জন্য ম্যাডাম বোধহয় বুঝতে পারছে না, কি বুঝলাম না কিছু। স্যার আগ্রহ কমানোর জন্য না তো স্যার, আপনি অনেকগুলো টপিক শেষ করেছেন স্যার, আপনি আমার পড়া অনেক হয়ে গেছে স্যার, এই কারণে পড়া অনেক আগাই গেছি। হ্যাঁ স্যার পড়া তো প্রায় কমপ্লিট হয়ে গেছে স্যার, অনেক পড়া আগে গেছি আমরা স্যার, কমিউনিটি মেডিসিন সবচেয়ে বেশি পড়া হয়েছে স্যার। হ্যাঁ প্রায়। তো বলছে একদিন, ঠিক আছে, আমরা তাহলে প্রতি সোমবার রাখলাম ক্লাসটা। ওকে? জি স্যার। স্যার সোমবার 10টার সময় আমরা ক্লাস রাখলাম, সোমবার। সোমবার ঠিক আছে। তাহলে তোমরা শুক্রবার বৃহস্পতিবার রেস্ট পেয়ে যাবা ইনশাল্লাহ। আর তাহলে তুমি এগুলো রেডি আছে? আমরা যে গত সপ্তাহের ক্লাসটা একটু আলোচনা করি, সময় আছে যখন, কে জানে বলছিল তোমরা কিন্তু নোট খাতা সুন্দরভাবে গুছিয়ে লিখে ফেলো। হ্যাঁ, ফার্টিলিটি আর যে এটার অ্যাসাইনমেন্ট পরে দিব, শেষ হলে। আগের গুলি অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। ফার্টিলিটি আমরা জানি, বুঝতে পারছি, গ্রেভিডিটি জানি, ফার্টিলিটি স্ট্যাটিস্টিক্স জানি। এইখানে এসে বার্থ রেট, জন্মের হার। এখানে একটা টোটাল নাম্বার অফ লাইফ বার্থ, জন্ম মানে জীবন্ত শিশু জন্মগ্রহণ করতে হবে। মৃত প্রসব বা অ্যাবর্শন বা গর্ভপাত এর মধ্যে ধরা যাবে না। আর হ্যাঁ, 8-10 মিনিট আছে সেশন, এটা বাকি আছে। ঠিক আছে? এই দেখো, এই চলে গেল কথা। এই যে মানে জন্ম হার বলতে কিন্তু জীবিত প্রসব হইতে হবে, মৃত প্রসব হইলে হবে না। আর জন্মের হার বেশি কেন, এটা তো তোমরা জানো। বাল্য বিবাহ, তার আর্লি প্রেগনেন্সি, দারিদ্রতা, ইলিটারেসি, ইগনোরেন্স, এগুলো আমরা পড়ছি। এগুলি জনসংখ্যার বৃদ্ধির কারণ পড়ছিলাম যে একই, ওই যে জনসংখ্যার বৃদ্ধির কারণ ছিল মোটামুটি কাছাকাছি। জন্মের হার কেন বেশি? আচ্ছা, এখন হলো মৃত্যুর হার। আমাদের প্রতি বছরে প্রতি হাজারে কতজন মারা গেল? এখন জন্মের হার থেকে মৃত্যুর হার বাদ দিলে সেটি জনসংখ্যা। আচ্ছা, মৃত্যুর হার কমতেছে কেন? মৃত্যুর হার কিন্তু কমে গেছে এখন, জানো? মানুষ মরে কম। এই মহামারীতে মরতেছে, মহামারী ছাড়া স্বাভাবিক সময় মানুষ কিন্তু বেশি মরে না। কেন মরে না? আমাদের চিকিৎসা পদ্ধতি অনেক ভালো হয়ে গেছে, তারপরে আমাদের রোগ নিয়ন্ত্রণের পদ্ধতি ভালো হয়ে গেছে, স্বাস্থ্য সেবা অনেক উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক আধুনিক হয়ে গেছে, দ্রুত রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করে। এই জন্য আমাদের মরতেছে না, 5টা কারণে। আরো আছে, পুষ্টির মান বেড়ে গেছে, স্বাস্থ্য শিক্ষা দেওয়াতে সবাই সচেতন হয়ে গেছে, শিক্ষার হার বাড়াতে সবাই সচেতন হয়ে গেছে, এবং যখনই কোনো দেশে কোনো দুর্যোগ লাগে সারা বিশ্বব্যাপী তারা সাহায্যের জন্য এগিয়ে আসে, তাতে মৃত্যুর হার কমে গেছে।
এখন হলো ক্রুড বার্থ রেট, মানে স্থূল জন্মের হার, নাম্বার অফ টোটাল লাইভ বার্থ অ্যান্ড স্টিল বার্থ। ক্রুড মানে স্থূল জন্মের হার বলতে জীবিত মৃত সবগুলিকে একত্রে। ধরো কোনো একটা বছরে কোনো একটা দেশে 1 লাখ বাচ্চা জীবিত জন্মগ্রহণ করলো আর 50,000 বাচ্চা মৃত প্রসব হলো। ক্রুড মানে স্থূল বলতে যত যে কয়টা বাচ্চা এই পৃথিবীতে আসছে জীবিত হোক আর মৃত হোক সবাইকে একত্রে হলো ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট, ক্রুড ডেথ রেট, যত ধরনের মৃত্যু, নাম্বার অফ অল টাইপস অফ ডেথ ডিউরিং এ ইয়ার পার থাউজেন্ড এস্টিমেটেড মিডিয়া প্রবলেম, মানে যত ধরনের মৃত্যু, দুর্ঘটনার মৃত্যু, সংক্রামক রোগের মৃত্যু, অসংক্রামক রোগের মৃত্যু, ফুড পয়জনিং এর মৃত্যু, মারামারি করার মৃত্যু, যে সব মৃত্যুকে মিলে ক্রুড মানে কি স্থূল, সব মিলে। গ্রোথ রেট, জন্মের হার থেকে মৃত্যুর হার বাদ দিলে যেটা থাকে। when crude death rate is subtracted মানে বিয়োগ করা from the crude birth rate, স্থূল জন্মের হার থেকে স্থূল মৃত্যুর হার বাদ দিলে নেট রেসিডুয়াল ফলাফল যা থাকতেছে। এক্সক্লুসিভ মাইগ্রেশন, এইটা মনে রাখতে হবে। মাইগ্রেশন মানে কি? যাওয়া আসা। কোন একটা দেশের জনসংখ্যা যদি 1 কোটি, 1 বছরে সেখানে যদি 10,000 মারা যায়, হ্যাঁ, আর যদি 12,000 জন্মগ্রহণ করে তাহলে 12,000 থাকলো 2,000, তাহলে গ্রোথ রেট 2,000। কিন্তু এর মধ্যে যদি যাওয়া আসা চলতে থাকে অন্য দেশ থেকে ওটা ধরা যাবে না, মাইগ্রেশন বাদ দিয়ে। আচ্ছা, এটা ধরো এই যে গ্রোথ রেট ইজ ইকুয়াল টু জিআর হলো গ্রোথ রেট ইজ ইকুয়াল টু সিবিআর, ক্রুড বার্থ রেট স্থূল জন্মের হার, মাইনাস ক্রুড ডেথ রেট বাই 10 না বাই 100%। তো যদি পার্সেন্টেজ করতে হয় আমরা সেটাকে 100 দিয়ে ভাগ করবো, বাই 100, 100। আমাদের পার্সেন্টেজ বার করতে হবে। মৃত্যু জনসংখ্যার বৃদ্ধির হার কত পার্সেন্ট? যদি এই বৃদ্ধির হার শতকরা 2% হয় তখন আমরা বলবো জনসংখ্যা বিস্ফোরণ, যেটা আমরা ফ্যামিলি প্ল্যানিং করছিলাম। যদি এই বৃদ্ধির হার শতকরা 2% হয় তখন আমরা বলবো জনসংখ্যার বিস্ফোরণ। জেনারেল ফার্টিলিটি রেট, নাম্বার অফ লাইভ বার্থ পার 1000 উইমেন ইন দ্য প্রোডাক্ট। এই বয়সে 15 থেকে 49 বয়সের মধ্যে মহিলারা সারা বছর যতটা জীবন্ত শিশু জন্মগ্রহণ করতে পারে তাকে বলা হয় জেনারেল ফার্টিলিটি রেট। জিএফআর আর ফার্টিলিটি রেট একই, এই যে জিএফআর আর ফার্টিলিটি রেট দেখো, এই যে এই সংজ্ঞাটা। জীবন্ত শিশু, একজন মা 1 বছরে কতজন জীবন্ত শিশু জন্ম দিল, দ্যাট ইজ কল্ড জিএফআর, দ্যাট ইজ কল্ড জেনারেল ফার্টিলিটি রেট। আর টোটাল ফার্টিলিটি রেট হলো the average number of childbirth a women would have if এখন যদি এই বয়সের মহিলারা যদি এখন বিয়ে হয় নাই, অনেকের বিয়ে না হলে যদি বিয়ে হইতো, যদি বাচ্চা সন্তান জন্ম হইতো এবং যদি জীবিত সন্তান জন্ম হইতো তাহলে কতজন দিতে পারতো। ইট ইজ কম্পিউটেড, কিভাবে হিসাব করি, সামিং আপ দ্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অফ অল এজ গ্রুপ। যে 15 বছর বয়সে যদি তার বিয়ে হইতো কয়টা বাচ্চা হইতো, 16 বছর বিয়ে হলে কয়টা বাচ্চা, 17 বছর বিয়েতে হলে কয়টা বাচ্চা। যদি এইভাবে হিসাব করি সবগুলো যোগ করলে যেটা আসে সেটা টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট। কম্পিউটার মানে হিসাব কর বাই সামিং আপ, যোগ করি দ্য এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট অফ অল এজ গ্রুপ। বৃদ্ধির হার, এভারেজ নাম্বার অফ গার্লস, একজন মা তার এই বয়সে কয়টা মেয়ে শিশু জন্ম, আগেটা কিন্তু মেয়ে ছেলে কিছু বলে নাই, কয়টা মেয়ে শিশু জন্ম দিল সেটা হলো গ্রস রিপ্রোডাক্টিভ রেট। কারণ ওই মেয়ে শিশু আবার পরবর্তীতে আবার জন্ম দিবে, আবার মেয়ে, মানে একজন মা এতক্ষণ পর্যন্ত আমরা বলছি জন্ম দেওয়া, লাইভ বার্থ, ছেলে মেয়ে মিলিয়ে। কিন্তু এখন বলা হয় যদি এই বয়সে একজন মা বছরে কয়টা মেয়ে শিশু জন্ম দিল, মেয়ে শিশুগুলি পরবর্তীতে আবার জন্ম দিবে, তার মধ্যে মেয়ে শিশু কয়টা, পরে আবার মেয়েরাই তো জন্ম দেওয়ার সাথে সম্পৃক্ত বেশি, গ্রস কয়টা মেয়ে শিশু জন্ম দিল, দ্যাট উইল বি বর্ন। যদি এই বয়সে তারা তাদের জন্ম প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে কয়টা মেয়ে শিশু জন্ম দিল, দ্যাট ইজ কল্ড গ্রস রিপ্রোডাক্টিভ রেট, মেট রিপ্রোডাক্টিভ রেট। The number of daughters a woman born girl will bear during her lifetime is fixed in. এটা অনেকটা জিএফআর এর মতোই, যেই হারে সে বাচ্চা জন্ম দিচ্ছে এই হারে যদি সে মেয়ে বাচ্চা জন্ম দিয়ে থাকে এবং জীবনে শেষ পর্যন্ত চলতে থাকে, যেমন 15 বছর বয়সে একজন মা জন্ম দিল, 16 বছর ঠিক তারা কয়টা মেয়ে শিশু জন্ম দিল, দিস ইজ কল্ড মেট রিপ্রোডাক্টিভ। যে সূচনা দেখাও কয়েকজন কিন্তু চলে গেছে,
4-5 জন অলরেডি ক্লাস থেকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই পদ্ধতি ছিল, এরপর তো আমরা পড়লাম আজকের টপিকে চলে গেছিলাম। এরপর ছিল আমরা আমাদের এরপরে কমিউনিটি ক্লিনিক পড়ব টপিক 20, তারপর টপিক 21 শুরু করব। আমাদের আর স্যার। 3 মিনিট আছে কিন্তু, হ্যাঁ জি স্যার। 3 মিনিটে আমরা আজকের টপিকটা আরেকবার দেখি, হেলথ ফর অল। তোমরা একবার নিজেরা দেখে নাও, কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে আমরা বৃহস্পতিবারে ক্লাস অফ হয়ে গেল, নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ সোমবার। একটু দেখো নিজেরা। মেইন থিম দেখো, এখনো কোনো বুঝা অসুবিধা থাকলে আমাকে বলো। হ্যাঁ থিম, তোমরা আগে হেলথ ফর অল লিখবা আজকে ডেট দিয়ে, তারপর হেলথ থিমটা লিখবা। আমাদের এখনই সময় শেষ হয়ে যাবে, তোমরা ভালো থেকে ইনশাআল্লাহ সোমবারে আবার কথা হবে। শর্মী আসছে, শর্মী। আমাদের নেক্সট ক্লাস হবে হলো কমিউনিটি ক্লিনিক। এটা টপিক 20-তে 3টা বিষয় ছিল, হেলথ ফর অল, হেলথ টিম এন্ড কমিউনিটি ক্লিনিক। আল্লাহ হাফেজ, দেখা হবে। সবাই ভালো থাকো। স্যার।